আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো তোমাদের আরও একবার স্বাগতম হচ্ছে আমার টিউটোরিয়ালে। তো তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে ডিসকাস করছিলাম সেটা হচ্ছে পোলার কোঅর্ডিনেটের এরিয়া নির্ণয়। তো আমরা আজকে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 21 এর বি আর রেফারেন্স বুক হিসেবে যেটা নিয়েছি সেটা হচ্ছে তিতাস প্রকাশনীর বই ক্যালকুলাস 1। তো ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এটা খুবই কাজে লাগে, বা যারা অনার্স ফার্স্ট ইয়ারে আছো সেটা মেজর হোক বা নন মেজর হোক, ন্যাশনাল ইউনিভার্সিটি হোক বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি হোক, এই কার্ভ ট্রেসিং এবং হচ্ছে কার্ভের এরিয়া সবার কাজে লাগে, কেমন? তো আমরা হচ্ছে আজকে যে কার্ভটা করবো সেটা হচ্ছে ক্যালকুলাস 1 বই। আমার কাছে যেটা বইটা আছে সেটা হচ্ছে একটু পুরাতন রেফারেন্সের বই, পুরাতন এডিশনের বই। তো আমার বইয়ের সিরিয়াল নাম্বার হচ্ছে ম্যাথ নাম্বার এক্সাম্পল 24। তোমাদের কাছে যাদের কাছে নতুন বই আছে, হয়তো বা নতুন বই সিরিয়ালটা একটু এদিক সেদিক থাকতে পারে, তোমরা একটা চেক আউট করে নিবে কেমন তোমাদের বই কত নম্বর সিরিয়াল, বাট এটা আমার জানা নেই। তো এখানে বলতেছে ফাইন্ড দ্য এরিয়া অফ এ লুপ অফ দ্য কার্ভ আর ইকুয়ালস টু এ কস 4 থিটা, অর্থাৎ আর ইকুয়ালস টু এ কস 4 থিটার একটা গ্রাফ বা একটা কার্ভ তোমাকে দিয়ে দিয়েছে, পোলার কার্ভ। তো এই পোলার কার্ভের একটা লুপের ক্ষেত্রফল বের করতে বলতেছে। তো একটা লুপের ক্ষেত্রফল কেমন হবে বা লুপটা দেখতে কেমন হবে সেটার ক্ষেত্রফল আমরা বের করব। এবং পাশাপাশি আমরা যেহেতু একটা লুপের ক্ষেত্রফল পেয়ে গেলে আমরা যদি বুঝতে পারি যে মোট কতগুলো লুপ আছে, তাহলে ওই একটা লুপের ক্ষেত্রফল যা হবে তাকে ততগুলো লুপ নাম্বার দিয়ে গুণ করলে আমরা টোটাল লুপ নাম্বার ক্ষেত্রফল পেয়ে যাব। তবে তোমাদেরকে ডিটেলসটা বুঝিয়ে দিব। তো ডায়াগ্রামটা আমি এখানে এঁকে রেখেছি আগে থেকেই। সেই ডায়াগ্রামটা হচ্ছে এই কার্ভের জন্য ডায়াগ্রাম আসলে এটা পাওয়া যাবে, বাট তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি তোমাদের সাথে ডিসকাস করে দিব বা বুঝাই দিব যে এই কার্ভটা কীভাবে আসলে হইলো, পুরো ডিটেলসটা আমি তোমাদেরকে বুঝাই দিব। তো জাস্ট আগে একটু দেখাই নিলাম তোমাদেরকে যে আসলে কার্ভটা দেখতে কেমন হবে। হ্যাঁ, তোমাদের হয়তো বা অনেকের আগ্রহ থাকে বইয়ের মধ্যে যে গ্রাফটা কীভাবে আঁকা হয়েছে, ডায়াগ্রামটা কীভাবে হয়েছে। আসলে আমাদের দেশের কোনো বইগুলো দেখবার ব্যাখ্যা নাই। তো আমি চেষ্টা করতেছি তোমাদেরকে ডিটেলসটা একদম করে দেওয়ার জন্য, কেমন? ওকে। তো প্রথমে আমি যে গ্রাফটা আছে সেটা আবার বলে নিচ্ছি। আমাদের গ্রাফটা হচ্ছে আর ইকুয়ালস টু এ কস 4 থিটা, কেমন? তো ক্লাস শুরু করতেছি। দেখো, প্রথম কথা হচ্ছে তোমাদেরকে আমি লেকচার নাম্বার 3 বা 4 আমি তোমাদেরকে বলেছিলাম যে দুই ধরনের গ্রাফ আছে। একটা হচ্ছে ইকুয়েশনের চেহারা যদি এমন হয় যে আর ইকুয়ালস টু এ কজ এন থিটা, আর হচ্ছে আর ইকুয়ালস টু এ সাইন এন থিটা, যদি এমন টাইপের কার্ভ থাকে বা ইকুয়েশন থাকে, হ্যাঁ, তাহলে এই এনের মানের উপর অনেক কিছু নির্ভর করবে। এন যদি হয় অড নাম্বার, এন যদি হয় অড মানে হচ্ছে বিজোড় সংখ্যা, মানে হচ্ছে বিজোড়, তাহলে নাম্বার অফ লুপস মানে ফাঁসের সংখ্যা, নাম্বার অফ লুপস হবে হচ্ছে এন, যা থাকবে তাই বসে যাবে। বুঝতে পারলাম? আর এন যদি হয় ইভেন নাম্বার অর্থাৎ জোড় সংখ্যা, তাহলে নাম্বার অফ লুপস হবে হচ্ছে 2n। তো আমি এটা বিষয়টা আবার বুঝিয়ে দিচ্ছি। ধরো এখানে এ কজ আছে 5 থিটা বা আর ইকুয়ালস টু এ সাইন 5 থিটা। তো 5 কি সংখ্যা? 5 হচ্ছে বিজোড় সংখ্যা। 5 যদি বিজোড় সংখ্যা হয় তাহলে লুপের সংখ্যাটা হবে বিজোড়। এই যে লুপের সংখ্যাটা হবে বিজোড়, এই যে লুপের সংখ্যাটা 5 হবে। ধরো এখানে 5 আছে, তাহলে এখানে 5 হবে। আর যদি এখানে আর ইকুয়ালস টু এ কজ 10 থিটা থাকে অথবা এ সাইন 20 থিটা থাকে, তো 10 আর 20 কি জোড় সংখ্যা, তাহলে এন এর মান যদি জোড় হয় তাহলে নাম্বার অফ লুপস হবে 2n, অর্থাৎ ফাঁসের সংখ্যা হবে তার দ্বিগুণ। অর্থাৎ যদি 10 হয় তাহলে ফাঁসের সংখ্যা হবে 20, আর যদি এখানে 20 হয় তাহলে ফাঁসের সংখ্যা হবে 40। ক্লিয়ার? তো এটা হচ্ছে মোটামুটি এখানকার একটা বেসিক কনসেপ্ট। এগুলো আমি আগেও বলেছি, তারপর একবার রিভিশন দিয়ে দিলাম তোমাদেরকে, কেমন? তো এখান থেকে তুমি একটা জিনিস আইডিয়া করে নাও। বলো, তুমি একটা আইডিয়া করো। এখানে আমাকে যে গ্রাফটা দিয়েছে সেটা অবশ্যই কার সাথে এটা মিলে? এটা অবশ্যই এ ইকুয়ালস টু কজ এন থিটার সাথে মিলে। এটা অবশ্যই এ ইকুয়ালস টু কজ এন থিটার সাথে মিলে, কেমন? তো এই কষ্ট কজ এন থিটার সাথে মিললে বলো এখানে যে 4টা আছে সেই 4টা কি বলো তো? এন এর মান হচ্ছে 4, 4টা অবশ্যই ইভেন নাম্বার। 4টা অবশ্যই কি নাম্বার? 4টা অবশ্যই ইভেন নাম্বার। তো 4 যদি ইভেন নাম্বার হয় তাহলে আমি বলতে পারি যে নম্বর অফ লুপস, এখানে লুপস কয়টা পাওয়া যাবে? লুপস পাওয়া যাবে কয়টা বলো তো? 2 এর নাম্বার, অর্থাৎ 2 × 4 = হচ্ছে 8, মানে 8টা লুপ পাওয়া যাবে। এখানে লুপ পাওয়া যাবে কয়টা? লুপ পাওয়া যাবে 8টা। ঠিক আছে, 8টা লুপ এখানে একদম ক্লিয়ারলি স্পষ্ট বুঝতে পারতেছি আমরা আমাদের স্ট্যান্ডার্ড ফর্ম অনুযায়ী। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্ম যে আর ইকুয়ালস টু এ কজ এন থিটা, এটা একটা স্ট্যান্ডার্ড ফর্ম। তো এই স্ট্যান্ডার্ড ফর্ম অনুযায়ী আমরা বুঝতেছি যে এখানে লুপ পাওয়া যাবে কয়টা বলতো?
8টা লুপ পাওয়া যাবে। কেমন? তো আমি প্রথমে যে ইকুয়েশনটা আমাকে দিয়েছে সেই ইকুয়েশনটাকে আমি প্রথমে লিখে নিচ্ছি যে দ্য গিভেন কার্ভ, এখানে সলভ লিখতেছি। আচ্ছা, তো লিখলাম দ্য গিভেন কার্ভ আর ইকুয়ালস টু a cos 4 থিটা। আর ইকুয়ালস টু কত বলো তো? a cos 4 থিটা। তো এটাকে দিয়ে নিলাম হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। তো প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমার সিমেট্রিসিটি টেস্ট করা। তো সে কোন এক্সিসের রেসপেক্টে সিমেট্রিক সেটা টেস্ট করা। তো প্রথমে আমি থিটার জায়গায় লিখলাম যে নাও উই রিপ্লেস থিটা বাই মাইনাস থিটা। দেন উই হ্যাভ আচ্ছা, তাহলে কি অবস্থা হয়? এক হতে কি অবস্থা পাই দেখো তো? আর এর ভ্যালু হচ্ছে a cos 4 ইন্টু মাইনাস থিটা। তাহলে কত হয়? আর ইকুয়ালস টু a cos মাইনাস 4 থিটা। কেমন? মাইনাস 4 থিটা। তো আমরা জানি কি cos মাইনাস থিটা ইকুয়ালস টু কত হবে? শুধু cos থিটা হবে। তাহলে লিখতে পারি যে আর ইকুয়ালস টু a cos 4 থিটা। তো এখন তুমি দেখো এই যে ইকুয়েশনটা পেলাম, এই ইকুয়েশন আর এই যে গিভেন যে ইকুয়েশন, এই দুটো ইকুয়েশন কি রিমেন আনচেঞ্জ না? রিমেন কি আনচেঞ্জ। এবং এখানে কিন্তু আর আছে, নট আর স্কোয়ার। যদি আর স্কোয়ার থাকতো তাহলে কিন্তু আমি আবার আর এর পরিবর্তে কি বসাতাম? মাইনাস আর বসায় টেস্ট করতাম। আর এর পরিবর্তে কি বসাতাম? মাইনাস আর বসে টেস্ট করতাম। তো আবার এখানে মাইনাস আর বসানোর কোনো প্রয়োজন নাই। আমি এখানে শুধু থিটার পরিবর্তে মাইনাস থিটা বসিয়ে বুঝে গেলাম যে আমার ইকুয়েশনটা রিমেন আনচেঞ্জড। আর আমি জানি যে থিটার পরিবর্তে মাইনাস থিটা বসিয়ে যদি দেখি ইকুয়েশন রিমেন আনচেঞ্জড, তাহলে এই যে গিভেন কার্ভটা সে হচ্ছে ইনিশিয়াল এক্সিসের রেসপেক্টে সিমেট্রিক। ইনিশিয়াল এক্সিস কোনটা? যেটা হচ্ছে আমাদের থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি অথবা এক্স অক্ষ। ওই এক্স অক্ষকে আমরা বলবো হচ্ছে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। কেন থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি? কারণ আমাদের কার্ভটা হচ্ছে, ইকুয়েশন হচ্ছে আর থিটার কার্ভ। ঠিক আছে? মানে আর হচ্ছে ফাংশন অফ থিটার একটা কার্ভ। তো সেখানে সব কিছুই আসলে ইনিশিয়াল লাইন এবং হচ্ছে যে থিটা ইকুয়ালস টু π/2 লাইন অথবা হচ্ছে অরিজিনাল রেসপেক্টে হিসাব করতে হয়। তো আমি এখানে লিখে দিলাম যে hence the equation remain unchanged, কোনো প্রকার পরিবর্তন হয় নাই। So the given curve symmetric about initial line। তুমি ব্র্যাকেটে লিখতে পারো ইনিশিয়াল লাইনটা কোনটা? থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। ইনিশিয়াল লাইন কোনটা বলো তো? থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হচ্ছে আমাদের কি বলতো? ইনিশিয়াল লাইন। কেমন? তো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল লাইন। আচ্ছা, এগুলো কেমন হবে? ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সিমেট্রিক হলে কি হয়? ইনিশিয়াল লাইন যদি হয় এরকম, ধরো এটা হচ্ছে ইনিশিয়াল লাইন, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি। আমি বারবার করে বলতেছি, আগের লেকচারগুলো তো বলেছি। এটা যদি ইনিশিয়াল লাইন হয়, এই লাইনের রেসপেক্টে সিমেট্রিক মানে হচ্ছে উপরে যতটুকু এলাকা দখল করবে নিচেও ঠিক ততটুকু এলাকা দখল করবে। বুঝতে পারলাম? উপরে কার্ভগুলো যতটুকু এলাকা নিবে নিচেও, মানে এক্স এক্সিসের রেসপেক্টে বা থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি লাইন হচ্ছে এইটা, এই যে এই লাইনটার উপরে যতটুকু কার্ভ দখল করবে এলাকা, ঠিক নিচেও ততটুকু এলাকা দখল করবে। এটা হচ্ছে সিমেট্রিসিটি বোঝায়। ক্লিয়ার? এবার আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের জানার বিষয়বস্তু হচ্ছে যে এটা থাকলো, এটা আমি এগুলো মুছে দিলাম, এগুলোর খুব একটা প্রয়োজন নাই। আচ্ছা, তো এবার আমাদের জানার বিষয়বস্তু হচ্ছে যে কার্ভটা, এই যে আমি এতটুকু তো বুঝতে পারছি যে এটা যদি থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি হয় সে সিমেট্রিক, মানে ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সিমেট্রিক। এখন কোথায় যে অরিজিন, এটা হচ্ছে অরিজিন, মূল বিন্দু। যে আর এর মানটা, ব্যাসার্ধের মানটা কখন মূল বিন্দুতে আসবে, মানে এই মূল বিন্দুকে এখানে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বা পোলার কার্ভ আমরা বলি পোল। তো আর এর মানটা কখন পোলের মধ্যে আসবে। তো আর এর মানটা যখন পোলের মধ্যে আসবে, আর যদি পোলের মধ্যে আসে তার মানে হচ্ছে আর এর মানটা তখন হবে 0। দেখো মনে করো আর এর মান যদি আমি পাই a, তাহলে তো আর এর মানটা আছে এইখানে, এইখান থেকে এতটুকু ডিস্টেন্সে আছে। তো আর এর মান যদি 0 হয় তাহলে আর ব্যাসার্ধ আছে হচ্ছে মূল বিন্দুতে। এখন দেখতে হবে যে আর এর মান ব্যাসার্ধে আসতে গেলে, মানে আর এর মান পোলে আসতে গেলে থিটার মানটা কত হওয়া লাগে সেটা টেস্ট করবো। তো সেটা টেস্ট করার জন্য আমরা কি করি? আমরা হচ্ছে যে ইকুয়েশনে আর এর মানটা 0 বসিয়ে টেস্ট করি যে কোন পয়েন্টে যে আর এর মানটা, মানে থিটার কোন পয়েন্টে আর এর মানটা 0 হয়। তো লিখলাম যে আমাদের টেস্টের নাম হচ্ছে লাইজ অন পোল। হ্যাঁ, তুমি এখানে লিখতে পারো যে লাইজ অন পোল, এটা দিয়ে একটা কমা দিতে পারো। লিখো যে নাও পুটিং the value
the value of r equals to 0, value of r equals to 0 in equation 1। আচ্ছা, তাহলে কি অবস্থা হয়, আর এর ভ্যালুটা এখন কিন্তু 0 হয়ে গেল। তাহলে আর এর ভ্যালুটা 0 হলে কত হবে, a cos 4 থিটা। তাহলে আমি বলতে পারি যে a cos 4 থিটা equals to 0। তাহলে cos 4 থিটা equals to 0। এখন বলো cos কত ডিগ্রি মান 0, কত ডিগ্রি মান 0, cos, এই দেখো cos, বুঝছো কথাটা, cos 4 থিটা, 4 থিটা আমরা জানি যে cos এর ভ্যালু যত বিজোড় সংখ্যা আছে, যত বিজোড় সংখ্যা আছে, যত বিজোড় সংখ্যা আছে সকল বিজোড় সংখ্যার π/2 এর গুণিতকের সাথে ফলাফল হচ্ছে 0। ক্লিয়ার? যেমন মনে করো n এর মান যদি 0 বসাই তাহলে 0, তাহলে 1 × π/2 মানে cos 90 ডিগ্রি মান 0। যদি n এর মান 1 বসাই, তাহলে 1 বসাইলে হবে কত, 1 বসালে কত হবে, 1 বসালে হবে 2 একে 2, 2 এর একে হচ্ছে 3, তাহলে 3π/2, এখানে cos এর মান 0। 2 বসালে 2 গুণে 4, 4 এর একে 5, 5π/2, এখানেও cos এর মানটা 0। ক্লিয়ার? তাহলে আমি এখান থেকে একটা ভ্যালু বের করে রাখি, সেটা হচ্ছে cos 4 থিটা। আচ্ছা, এখান থেকে cos বাদ দিয়ে দিলাম, তাহলে 4 থিটা ইকুয়ালস টু কত হবে, 2n + 1 × π/2। আচ্ছা, তো দেখে নিচ্ছি যে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা। ওকে, হ্যাঁ ঠিক আছে, এর নিচে লেখা যাবে না আর। আচ্ছা, এবার 4 থিটা ইকুয়ালস টু হচ্ছে 2n + 1 × π/2। তো তাহলে আমি এখান থেকে একটা জিনিস বের করে রাখতে পারি। দেখো, আমি লিখতে পারি যে থিটা ইকুয়ালস টু 2n + 1 × হচ্ছে π/8, এটা লিখতে পারি। এই 4টাকে এখানে ভাগ করে দিলাম, হ্যাঁ 4টাকে হচ্ছে আমি এখানে ভাগ করে দিলাম। তো এইটা হচ্ছে আমার একটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন, এইটা আমার একটা গুরুত্বপূর্ণ ইকুয়েশন, খুবই গুরুত্বপূর্ণ ইকুয়েশন। এই যে এটা থিটা ইকুয়ালস টু 2n + 1 × π/8, খুবই গুরুত্বপূর্ণ ইকুয়েশন। তো এখন আমাদের দেখতে হবে আসলে কার্ভটা কেমন। তো আমি এখানে কার্ভটা লেখার আগে এখানে এই যে তোমরা এতটুকু পর্যন্ত মনে করো বের করলা, ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত বের করলে এরপরে কথাগুলো আমি লিখে দিব, ভয়ের কোনো কারণ নেই। আমি হচ্ছে যে এখানে কার্ভটা একটু দেখার চেষ্টা করি যে কার্ভটা আসলে কেমন। তো এগুলো মুছে দিচ্ছি, এগুলোর দরকার নাই। আচ্ছা, তো প্রথম কথা শোনো, কার্ভটা কীভাবে ড্র করবা, এগুলো আমি এখানে লিখে দিচ্ছি, এগুলো একটু পরে লিখবো, এগুলো দরকার নেই। আচ্ছা, তো আমি এখানে ধরো কার্ভটা যদি ড্র করতে চাই তাহলে এইভাবে ভাবো। প্রথম কথা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, মানে হচ্ছে এটা ইনিশিয়াল লাইন, কেমন। আচ্ছা, তো মনে করো এখানে কিছু বুদ্ধি খাটাচ্ছি, দেখো এখানে 4 আছে না, আমি আবার বলতেছি ইকুয়েশন কিভাবে ড্র করবো ভালো করে মন দিয়ে শুনো। r ইকুয়ালস টু a cos 4 থিটা আছে, তার মানে এখানে যেহেতু 4 আছে, আমি আবার বলতেছি এখানে যেহেতু 4 আছে, তাই প্রথম কাজ হচ্ছে এই যে কোয়াড্রেন্টগুলো আছে, এই যে কোয়াড্রেন্টগুলো, এই প্রত্যেকটা কোয়াড্রেন্টকে 4টা ভাগে ভাগ করা, কারণ এখানে 4 আছে এই জন্য প্রথম 4টা ভাগে ভাগ করবো। তো 4টা ভাগে ভাগ করতেছি, দেখো 4টা ভাগে ভাগ করতে গেলে প্রত্যেকটা কোয়াড্রেন্টে লাইন টানতে হবে 3টা করে। দেখো আমি একটা লাইন টানতেছি, এইটা একটা লাইন টানলাম একটা, এই একটা টানলাম 2টা, এই একটা লাইন টানলাম 3টা, দেখো 4টা ভাগে ভাগ হয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা। তো এইটা আরেকটু ছোট করে যদি নেই, আরেকটু ছোট করে নিলে মানে আরেকটু নিচ দিক দিয়ে নিলে এই যে একটু সুন্দর হবে আর কি। হ্যাঁ, ওকে, ক্লিয়ার। তো এখন এই লাইনগুলোকে টেনে টেনে নিচের দিকে দাও, এই যে এইটাকে দিয়ে দিলাম হচ্ছে এই পাশে, কেমন, এই যে এইটাকে আমি এই দিকে দিয়ে দিলাম। আচ্ছা, এটা একটু সোজা করে নিতে হবে, নাহলে আবার মিলবে না। তো এইটাকে হচ্ছে আমি এই বরাবর দিলাম, তারপরে এইটাকে নিলাম হচ্ছে এই বরাবর, আর এইটাকে নিলাম হচ্ছে এই বরাবর। তার ফলে কি লাভ হলো, লাভ হচ্ছে একটাই, যে এইটাও 4টা ভাগ হয়ে গেল, এইটাই থার্ড কোয়াড্রেন্ট, দেখো 1 2 3 4 ভাগে ভাগ হয়ে গেল। তো এবার এই দিকে ভাগ করো, 1টা 2টা আর হচ্ছে 3টা, 1 2 3 4টা ভাগে ভাগ হয়ে গেল। তাহলে এগুলোকে একটু উপরের দিকে উঠায় দাও, এই যে এইটা হচ্ছে এই কার্ভ, এই যে এই কার্ভ, হ্যাঁ এইটা, ওকে। আচ্ছা, আর এইটা হচ্ছে কোনটা, এই যে এইটা উপরের দিকে চলে গেছে, এই যে এইটা উপরের দিকে চলে গেছে, কেমন। আর এইটার অবস্থা কি হবে, এইটা হচ্ছে আরো উপরের দিকে চলে যাবে, যে এইটা হচ্ছে আরো উপরের দিকে চলে যাবে, এই যে এইটা বুঝতে পারলাম, আরো উপরের দিকে চলে যাবে। তো মোটামুটি এটা হচ্ছে আমাদের কার্ভ। আমি এটাকে আরেকটু যদি সুন্দর করে নেই, তাহলে এটা মুছে দিচ্ছি, এইটাকে একটু সাইড করে নিচ্ছি, মানে দেখতে একটু সুন্দর করার জন্য একটু ঠিকঠাক করে নিচ্ছি। এইটা এটাকে আরো একটু মাঝখান দিয়ে নিব, তাহলে দেখতে একটু সুন্দর হবে। তাহলে এই বরাবর এই যে মাঝখান দিয়ে দিলাম, হ্যাঁ এবার মোটামুটি ঠিক আছে, বুঝাইতে পারলে হইলো। এটা হচ্ছে আমাদের অরিজিন।
এটা হচ্ছে আমাদের অরিজিন। তো কিভাবে লিখবো দেখো, বুদ্ধি করে দেখো। এন এর মান যদি কত হয়, এন এর মান হচ্ছে প্রথম যদি আমি 0 বসাই, তাহলে এন এর মান 0 বসালে প্রথম আসবে হচ্ছে 1 × π/8। তাহলে প্রথম যে ভ্যালু এটা হচ্ছে π/8, π/8। এখন এইখান থেকে হচ্ছে বুদ্ধিটা খাটাবো, ট্রিক্স খাটাবো। দেখো এখানে π/8 এর সামনে কত আছে, 1 আছে না, 1 আছে না, এই হচ্ছে সে 1। এবার এখানে লিখবো হচ্ছে 2 × π/8। π/8টা ঠিক রাখবো, কিন্তু সামনে সামনে এই যে বাড়াবো, গুণিতক বাড়াবো। তাহলে এখানে কত হবে, 3 × π/8। এখানে হচ্ছে 4 × π/8। ওই যে মিলায় দেখো, বুদ্ধি করে মিলায় দেখো, 4 এর সাথে যদি 8 কাটাকাটি করি তাহলে হবে π/2। দেখো π/2 এটা হচ্ছে 90 ডিগ্রির লাইন। হ্যাঁ, তারপরটা এইটা হচ্ছে 5π/8, 5π/8 কেমন। তারপরটা হচ্ছে 6π/8, ঠিক আছে। এটা কত হবে বলো তো, 7π/8। এইটা কত হবে, এটা হবে 8π/8, 8π/8। এই যে কাটাকাটি করো, মিলায় দেখো, 8 আর এটা কাটাকাটি করলে পাই। দেখো এই লাইনটা কিন্তু 180 ডিগ্রির লাইন। তারপর হচ্ছে 9π/8, 9π/8। তারপর হচ্ছে 8, 9, তারপর হচ্ছে 10π/8। এটা হচ্ছে 11π/8 কেমন। এটা হচ্ছে 12π/8। তো এখানে তুমি চাপ দিয়ে যদি কাটাকাটি করো, চাপ দিয়ে কাটাকাটি করলে দেখো 3π/2। তো 3π/2 মানে হচ্ছে কত, 270 ডিগ্রি। যে লাইনটা হচ্ছে 270 ডিগ্রি লাইন। আচ্ছা, এরপরে এটা হচ্ছে কত বলতো, 13π/8। এটা হচ্ছে কত বলতো, 14π/8। এটা হচ্ছে কত বলতো, 15π/8 কেমন। এটা হচ্ছে কত বলতো, এটা হচ্ছে θ = 16π/8। মানে এখানে সে ঘুরে ঘুরে আবার এখানে চলে আসছে। তাহলে 8 দিয়ে 16 কাটাকাটি করলে কত হবে, 2 হবে। তো এটা হচ্ছে আমাদের আসলে গ্রাফটা ড্র করার একটা বুদ্ধি। বাট আমার আসলে সবগুলো কোণের দরকার নেই। আমি এখান থেকে জানি যে আর এর মানটা, এই যে আর এর মান শূন্য হবে কোথায়, আমি আবারও বলতেছি, আর এর মানটা শূন্য হবে কোথায় কোথায়, এই যে এই ভ্যালুগুলোর জন্য শূন্য হবে। তো আমি এখান থেকে ভ্যালুগুলো কালেক্ট করতেছি। তো লিখলাম, এই যে এই লাইনের পর আমি এখানে লিখতেছি কেমন। তো লিখলাম, সুতরাং θ = তুমি এখানে যদি এন এর মান 0 বসাইতা তাহলে প্রথম ভ্যালু পাইতে হচ্ছে π/8। পরের ভ্যালু পাইতা এন এর মান যদি 1 বসাই তাহলে পাইতাম হচ্ছে 3π/8। এই যে π/8, তারপর হচ্ছে যে এইটা, এই যে π/8, তারপর হচ্ছে 3π/8। তারপরে এন এর মান 2 বসালে 2 × 4, 4 হচ্ছে 5π/8। তো দেখলাম 5π/8। তারপরে এন এর মান 3 বসালে 3 × 6, 6 হচ্ছে 7π/8। তো দেখলাম 7π/8। তারপর হচ্ছে কোথায় বলো তো, আচ্ছা 4 বসালে 4 × 8, 8 9π/8, 9π/8। তো আমি একটা সিকোয়াল বুঝে গেছি অলরেডি, যে একের পরে বিজোড় সংখ্যা আসবে। π/8 ঠিক থাকবে, কিন্তু আসবে বিজোড় সংখ্যা। তাহলে 1, 3, 5, 7, 9। এরপর হিসাব করার দরকার নেই, সরাসরি লিখতে পারি 11π/8। তারপরে 11π/8 এর পরে কত আসছে, 13π/8, 13π/8 কেমন। তারপর আছে কত বলো তো, 15π/8। ওকে, তারপরে আর নাই। হ্যাঁ, এখানে ক্লোজ হয়ে গেছে। তো এই ভ্যালুগুলো আমার লাগতেছে না, এই যে এইগুলো সবগুলো মুছে দিচ্ছি, এগুলোর আমার দরকার নেই। ওকে, তো এই ভ্যালুগুলোতে আসলে কি ঘটনা ঘটে, এই যে ভ্যালুগুলো আমি বের করলাম, যে এই ভ্যালুগুলো হচ্ছে আসলে, এগুলো হচ্ছে সেই ভ্যালু যেখানে হচ্ছে আর এর মানটা শূন্য থাকবে। আর এর মানটা কি হবে, শূন্য থাকবে। তাহলে আমি এগুলো একটা মার্ক করে রাখি। হ্যাঁ, এখান থেকে আমি ছবির মধ্যে মার্ক করে রাখি, যে π/8 এইটা একটা ভ্যালু, তারপর হচ্ছে 3π/8 এটা একটা ভ্যালু, 5π/8, 7π/8, 9π/8, 11π/8, 13π/8, তারপর হচ্ছে 15π/8। এই থিটার মানগুলোতে হচ্ছে ব্যাসার্ধের মানটা শূন্য থাকবে। ওকে, ব্যাসার্ধের মানটা হচ্ছে শূন্য থাকবে। আচ্ছা, এরপরে আমাদের পরের যে কেস, সেটা হচ্ছে আমাদেরকে এখন টেস্ট করতে হবে। হ্যাঁ, তো আমি তো জানি যে আমার এখানে এন এর মানটা হচ্ছে 4। যেহেতু 4, তাহলে নম্বর অফ লুপস মানে ফাঁসের সংখ্যা হবে কয়টা, 8টা। এটা লিখে নিতে হবে। তো লিখলাম যে হেয়ার n = 4, so বা হচ্ছে we can write the number of loops are 4 × 2 = 8। ওকে, এই কথাগুলো লিখে নিতে হবে, তোমার সিরিয়াল ওয়াইজ নিচে করে লিখবে। ঠিক আছে, তো এগুলো আমি মুছে দিচ্ছি, এগুলো কোনো কিছুই আর লাগবে না, পরে আমি ডায়াগ্রামে চলে যাবো একটু পরে কেমন। তো আমি এগুলো সবগুলো মুছে দিচ্ছি। তো দেখো, এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার, আপনি তো আর এর মান মানে ব্যাসার্ধের মানটা অরিজিনে ফেরত আসবে হচ্ছে এই ভ্যালুগুলোর রেসপেক্টে, এই যে ভ্যালুগুলোর রেসপেক্টে, তাহলে আপনি এগুলো কেন নিয়েছেন, এই যে 2π/8, 4π/8, 6π/8, এগুলো আপনি কেন নিয়েছেন? এগুলো আসলে আমার ডায়াগ্রামটা আঁকার জন্য লাগবে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমার ডায়াগ্রামটা, মানে আমি যখন ডায়াগ্রাম ড্র করবো তখন আমার হচ্ছে ব্যাসার্ধের মানটা চেক আউট করার জন্য আমার এগুলো লাগবে। ঠিক আছে, তো আমি এগুলো দেখো চেক আউট করার জন্য আমি এগুলো নিচ্ছি। তো আমি লিখলাম
আমি এখানে একটা টেবিল ড্র করবো। দেখো আমি একটা টেবিল ড্র করতেছি। আচ্ছা, তো টেবিলটা আমি এখানে ড্র করে তোমাদেরকে দেখাচ্ছি, যে এই জায়গাতে। খুব মনোযোগ দিয়ে তোমরা দেখো। আচ্ছা, ওকে, তাহলে এবার এখানেও নিলাম, অনেকগুলো ভ্যালু নিব, তো মোটামুটি ভালোই ভ্যালুগুলো নিতে হবে। আচ্ছা, তাহলে এখানে মোট ভ্যালু আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টা ভ্যালু, বা 17টা 18টার মতো ভ্যালু আছে। তাহলে 1 2 3 4 5 6 7, হ্যাঁ, 8 9 10 11 12 13, হ্যাঁ, এইদিকে ধরো আমি আরো 2টা বাড়াই দিলাম, কয়েকটা বাড়াই দিলাম, হ্যাঁ, যে কটা লাগে পরেরটা পরে দেখবো। হ্যাঁ, ওকে, এই কটা বাড়াই দিলাম। তো প্রথমটা ভ্যালু হচ্ছে থিটার মান আর হচ্ছে আর এর মান, থিটার মান আর হচ্ছে আর এর মান। তো চেক করি, একটা একটা করে করে বসাই। দেখো প্রথম হচ্ছে থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, এই যে এখানটা 0 ডিগ্রি। তারপর হচ্ছে বলতো কত, π/8। তারপর হচ্ছে 2π/8। তারপরে কত বলতো ছেলেমেয়েরা, 3π/8। সিরিয়াল ওয়াইজ লিখতেছি কিন্তু স্যার, দেখো 4π/8, 5π/8, 6π/8। হ্যাঁ, এখানে আর এর মানটা বসবে, তার এখানে এগুলো হচ্ছে থিটার মান। তাহলে 6π/8, এখানে হচ্ছে 7π/8, 9π/8, 10π/8, 11π/8, 12π/8, 13π/8, 14π/8, 15π/8। কেমন? তারপর হচ্ছে কত বলতো, 16π/8, 17π/8, হ্যাঁ, 15 আর লাগবে না, এই যে 17 পর্যন্ত লাগবে না, এই পর্যন্ত আমার কভার হয়ে যাবে। ওকে, তো তুমি তো মাত্রই আমাকে বললা, তুমি তো ভ্যালুগুলো জানো, যে π/8, এই যে এইটা একটা, এই যে এইটা একটা, এই যে এইটা, হ্যাঁ, তারপরে এইটা, তারপরে এইটা 5π/8, হ্যাঁ, 7, এই যে মার্ক করে রাখছি, যেগুলো লাল লাল দিয়ে মার্ক করে রাখছি, এগুলো 7, কেমন, 6 7। আচ্ছা আচ্ছা, এখানে তো একটু ভুল হয়েছে, এখানে একটু ভুল করে ফেলেছি। সেটা হচ্ছে কি বলতো, এই যেখানে 7 এর পরে 1 2 3 4 5 6 7, এই যে এখানে হবে 8, এই যে উপরেগুলো একটু মিস্টেক হয়ে গেছে, সমস্যা নেই, মুছে দিচ্ছি। আচ্ছা, তো এগুলো একটু সিরিয়াল করে লিখতে হবে, তোমাদেরকে শেখানোর জন্য আসলে এত কষ্ট করে করতেছি। আমি অল্প অল্প ভ্যালু নিয়েও করতে পারতাম। তাহলে 7π, এখানে হবে কত বলতো, 8π/8, এখানে হবে 9π/8, 10π/8, 11π/8, তারপর হচ্ছে 12π/8, হ্যাঁ, 13π/8, 14π/8, 15π/8। কেমন? তো তুমি তো জানো যে 7 এর পরে আসবে হচ্ছে ওদের 9π/8 মার্ক করলাম, 11π/8, তারপর হচ্ছে 13π/8, তারপর হচ্ছে 15π/8, লাস্টে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে 16π/8। তো 16π/8 এটাও লাগবে। ওকে, তো এই ভ্যালুগুলোতে বলো, এই ভ্যালুগুলোতে তুমি π/8, এই যে এই ভ্যালুগুলোতে তুমি তো বলেই নিছো যে এই ভ্যালুগুলোতে কার মানটা শূন্য, আর এর মানটা হচ্ছে শূন্য, ব্যাসার্ধ মানটা শূন্য। তাহলে π/8 যখন এখানে বসাবো 0, 3π/8 বসালে 0, 5π/8 বসাবো 0, এই যে 7π/8 বসাবো 0, এগুলো 0, এটাও 0, এটাও 0, এটাও 0। তো তোমাকে আমি একটা টেস্ট করে দেখাচ্ছি, তোমার মনে সন্দেহ হতে পারে যে স্যার এগুলো আসলে এই ভ্যালুগুলো শূন্য, যদিও সব কিছু ঠিক আছে, তারপর চেক আউট করে দেখাচ্ছি। তো আমাদের মূল গ্রাফটা হচ্ছে এইটা, দেখো r ইকুয়ালস টু কত, a cos 4θ। আচ্ছা দেখি এখান থেকে দেখা যাচ্ছে কিনা, বেশি নিচে দেখে ফেলতেছে কিনা, না দেখা যাচ্ছে। তো r ইকুয়ালস টু a cos 4θ, কেমন? তো তুমি এখানে a cos 4, মনে করো তুমি 15π/8 নিলা, তো লিখলাম হচ্ছে 15π/8, কেমন? তাহলে 4 দিয়ে যদি 8টা কাটাকাটি করি তাহলে কত হবে, তাহলে হবে কত, 15π/2, 15π/2। তো ধরো এখানে সাথে কত ছিল, a cos ছিল, তো আমরা জানি কত, cos 15π/2 মান কত আসবে, 0 আসবে। তুমি ক্যালকুলেটর চাপ দিয়ে দেখবা। আমরা জানি যে π/2 সামনে যদি বিজোড় গুণিতক থাকে তার cos অনুপাতে মান আসবে 0, ফলাফল হচ্ছে 0। এই হচ্ছে সেই 0, বুঝতে পারলাম? তো এগুলো হচ্ছে তোমাদের জাস্ট টেস্ট করে দেখাইলাম, তোমাদের পার্সোনাল ইন্টারেস্টের জন্য বুঝাই দিলাম। এবার আসল কথা, দেখো থিটার মান যখন 0 তখন আর এর মানটা কত হবে। দেখো থিটার মান 0 এখানে বসাই, থিটার মান যদি 0 এখানে বসাই তাহলে r ইকুয়ালস টু a cos 0, না, cos 0 মান হচ্ছে কত, cos 0 মান হচ্ছে 1। তাহলে cos 0 মান যদি 1 হয় তাহলে r এর মানটা হবে a, এই যে r এর মানটা হচ্ছে a, r এর মানটা হচ্ছে a। ওকে, এবার তুমি 2π/8 বসাও, এই যে এখানে 2π/8 বসাও। তাহলে 2π/8 যদি বসাই তাহলে চিন্তা করো, বিষয়টা হচ্ছে 4θ আছে এখানে, যে 4θ,
তাহলে তুমি 4 থিটার মানটা কত আছে, থিটার মান আছে হচ্ছে 2π/8, লিখলাম 2π/8। তাহলে ভ্যালু কত আসবে, ভ্যালু আসবে 4 দুগুণে 8, কাটাকাটি করলে হবে শুধু পাই। তার মানে ভ্যালু আছে হচ্ছে a cos পাই, এই যে a cos পাই, এই যে 4 থিটার মান আসবে পাই। তাহলে আমরা জানি cos পাই, cos 180 ডিগ্রি মান কত, -1। তাহলে এখানে যদি -1 আসে তার সাথে আবার a গুণন হবে, তাহলে ফলাফল হবে -a। কত হবে ফলাফল, -a। এবার 4π/8টা টেস্ট করে দেখাচ্ছি, 4π/8টা টেস্ট করে দেখাচ্ছি। আচ্ছা আমি উপরের কাপটা মুছে দিচ্ছি, এই যেগুলো এই উপরে এগুলো দরকার নেই, আমি তোমাদেরকে একটু ক্যালকুলেশন করে বোঝাচ্ছি। ধরো তুমি 4π/8 বসাবা, তো লিখলাম যে r = a cos 4 থিটার মান হচ্ছে 4π/8। তাহলে কি অবস্থা হবে, এখানে a cos, এই যে a cos 4 4 16, তাহলে হবে 2π। তাহলে আমরা জানি cos 2π এর মান হচ্ছে +1, তাহলে এখানে r এর ভ্যালু হচ্ছে a, এই যে r এর ভ্যালু হচ্ছে a, দেখছো? ওকে, তো 6π/8, তো তুমি 6π/8 যদি বসাও, তো 6π/8টা এখানে বসাই দিলাম 6π/8। তাহলে এখানে কি অবস্থা হয়, এখানে দেখলো একটু চেঞ্জ হয়ে যাবে, তাহলে এখানে আসবে a cos, হ্যাঁ, তাহলে 4 6 24, এখানে আসবে হচ্ছে cos 3π। তো আমরা জানি cos 3π এর মান হচ্ছে -1, তাহলে এখানে ভ্যালু আসবে হচ্ছে -a। তাহলে এই যে এখানে ভ্যালু হচ্ছে কত, -a, ভ্যালু হচ্ছে কত, -a। তো এখন দেখো বাকিগুলো আমি আর হিসাব করবো না, আমি একটা সিকোয়াল পেয়ে গেছি। দেখো আমার সিকোয়ালটা কি, প্রথমে আসছে a0, দেখো খেয়াল করো, যে a0 -a0 a0 -a, হ্যাঁ, মানে এর মানটা একবার পজিটিভ, এর মানটা পজিটিভ হওয়ার পর সে আবার 0 হচ্ছে, এরপরে এর মান নেগেটিভ আবার 0, এরপরে এর মান আবার পজিটিভ আবার 0, এরপরে এর মান আবার নেগেটিভ আবার 0। তো এখানে যেহেতু এর মান নেগেটিভ আসছে, তারপরে 0, তার মানে এখানে আসবে পজিটিভে, কত আসবে, পজিটিভে। তাহলে a পজিটিভ, তারপরে 0, এবার আসবে -a, তারপরে 0, এবার আসবে পজিটিভে, তাহলে পজিটিভে, তারপরে 0, এবার আসবে -a, -a 0, তাহলে এবার আসবে কত, এবার আসবে হচ্ছে পজিটিভে, এখন ধরো আমি তোমাকে র্যান্ডমলি একটা টেস্ট করে দেখাচ্ছি, যেমন এই যে এই ভ্যালুটা 12π/8, এটার মানটা যে পজিটিভে আসে, আমি তোমাকে টেস্ট করে দেখাচ্ছি। এই যে এখানে বসাই দিলাম হচ্ছে 12π/8, তাহলে এখানে কত হয় দেখো, 4 বার হচ্ছে 48, 48কে তুমি 8 দিয়ে ভাগ করলে হবে 6π। তাহলে আমরা জানি cos 6π এর মান হচ্ছে +1, +1কে 1 a দ্বারা গুণ করলে হবে a, এই দেখো মান হচ্ছে a, বুঝতে পারলাম? তো আসলে সব সময় কষ্ট করে সব ভ্যালু বের করা লাগে না, কয়েকটা ভ্যালু বের করে সিকোয়াল ওয়াইজ বাকিগুলো অটোমেটিক্যালি বসাই দেওয়া যায়, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বুদ্ধি। তো এখন আমি এবার গ্রাফটা ড্র করতেছি, খুব মনোযোগ দিয়ে দেখো। এখন আমরা টেবিল করে ফেলছি, মানে আমাদের গ্রাফ যে বের করবো, গ্রাফ বের করার টেবিল আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে যে আমরা গ্রাফটা বের করবো। তো গ্রাফটা কিভাবে বের করি, এই দেখো গ্রাফটা হচ্ছে এইভাবে বের করবো। আমার হাতের দিকে খুব ভালো করে খেয়াল রাখবা, কারণ হচ্ছে যে আমিও যখন শিখেছিলাম, আমার স্যাররা যখন আমাকে পড়িয়েছিল, তখন আমিও স্যারদের মানে স্যারের ছবির খুব ফাস্ট ড্র করে ফেলতাম, ধরতে পারতাম না। তো আমি স্লোলি আঁকতেছি, তুমি আমার হাতের দিকে ফলো করবা। আচ্ছা ধরো আমি ছবিটা আঁকার আগে একটা কথা বলে নিচ্ছি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। এই জিনিসটা আমি যখন ছাত্র ছিলাম তখন আমার বুঝতে খুব কষ্ট হইতো। ধরো এটা হচ্ছে থিটা = 0 ডিগ্রি, এই দিকটা হচ্ছে a ইউনিট, এই দিকটা হচ্ছে -a ইউনিট। তো এখন ধরো থিটার মান 0 ডিগ্রিতে যদি মান a পাওয়া যায়, তাহলে তো মান হচ্ছে এই যে এইটা, এখানে হচ্ছে মান a। আর যদি এমন হতো যে থিটা = 0 ডিগ্রির জন্য ইকুয়েশনের মান হচ্ছে -a, তাহলে আমি এই দিকে কাউন্ট করতাম। ধরো মনে করো এইটা একটা লাইন আছে, হ্যাঁ, এটা লাইনটার নাম হচ্ছে π/8। তো π/8 এর জন্য যদি পজিটিভ হয়, মানে π/8 এর জন্য যদি মনে করো মান +a হয়, তাহলে মানটা আসবে এই দিকে, এই যে পয়েন্টটা নিব এইখানে। আর π/8 এর জন্য মান যদি -a হয়, তাহলে নিব এই দিকে, উল্টা দিকে নিব। দেখো যেমন দেখো থিটা = 0 ডিগ্রির জন্য যদি a হয়, তাহলে নিব হচ্ছে থিটা = 0 ডিগ্রির দিকে মান, আর যদি -a হয়, তাহলে নিব একই রেখার উপরে উল্টা দিকে মান, উল্টা দিকে। যেমন এখানে π/8 এর জন্য যদি আমি কখনো মান a পাই, তাহলে এই দিকে চলে যাবে, তার দিকে। আর যদি -a পাই, তাহলে উল্টা দিকে মান চলে যাবে। কেমন? এইটা হচ্ছে আমাদের এখানে ডায়াগ্রামে কাজে লাগবে। তো আমি এটা মুছে দিচ্ছি। দেখো ছেলেমেয়েরা, তোমরা একটু ভালো করে দেখো। প্রথম কথা, থিটার মান যখন 0 তখন ভ্যালু হচ্ছে a। এ দেখো থিটার মান যখন 0, এই যে এই রেখা, থিটার মান যখন 0 তখন মান হচ্ছে a। এই যে এখানে হচ্ছে আমি মার্ক করলাম, এই যে এখানে হচ্ছে a, এই যে এখানে হচ্ছে, এই যে ভ্যালু হচ্ছে, মানে এখান থেকে এই ভ্যালু হচ্ছে a। হ্যাঁ, ওকে। আচ্ছা এবার বলতেছে এই যে থিটার মান হচ্ছে a। এখন যখন থিটার মান চলে গেছে কোথায়, π/8 এ যখন মান চলে গেছে, এই যে π/8 এ যখন মান চলে আসছে, তখন থিটার মান যখন π/8, তখন এই ব্যাসার্ধ এইটা চলে আসছে কোথায়, মূল বিন্দুতে। এই যে দেখো সে চলে আসছে কোথায়, মূল বিন্দু। যে সে এইখান থেকে ফার্স্ট, তো সেইখান থেকে ঘুরে এই যে সে চলে আসছে মূল বিন্দুতে, এই যে এখানে চলে আসছে, এই যে এখানে চলে আসছে।
সে এইখান থেকে ঘুরে এইখানে চলে আসছে, এই যে এখানে মূলবিন্দুতে। ওকে, এখানে আমি রাখলাম। এরপর হচ্ছে কত পয়েন্ট দেখো, পাই বাই এটার জন্য এবার বলতেছে 2π/8। তো 2π/8 মানে কত, এই যে এই লাইন, এই যে এই 2π/8 মানে হচ্ছে এই রেখা, এই যে এই রেখা। তো 2π/8 এর জন্য মান কত, -a। এখন 2π/8 এর জন্য মান যদি +a হইতো, যদি প্লাস হইতো তাহলে আমি মানটা নিতাম এইখানে, এই যে এখানে 2π/8 এর জন্য মান যদি প্লাস হয় তাহলে আমি এইখানে নিতাম এইদিকে। তাহলে আমি তো এখন এইদিকে নিতে পারবো না, এই যে এই লাইনের উল্টা দিকের লাইন কোনটা, এইটা না, এই যে হ্যাঁ এই যে পাইছি, এই যে এই লাইনের উল্টা দিকের লাইন হচ্ছে আসলে এইটা, এই যে এই লাইনটা। তাহলে আমি এই যে এইটার, হ্যাঁ এই যে এই লাইনের উল্টা লাইনটা হচ্ছে ঠিক এই যে এই লাইনটা। তাহলে আমি 2π/8 এর জন্য, আমি আবার বলতেছি, 2π/8 এর জন্য মান যদি পাইতাম পজিটিভে পাইলে আমি চলে যেতাম এইদিকে, এখানে চলে যেতাম। কিন্তু আমি তো মান পজিটিভে পাই না, আমি মান পাইছি কত, নেগেটিভে। তাহলে মান হচ্ছে এইদিকে, একই লাইনের বিপরীত দিকে চলে যাব। তাহলে এইখান থেকে আমি চলে আসলাম হচ্ছে এইখানে, এই যে এইখানে চলে আসলাম, এই যে এখানে চলে আসলাম। এটা হচ্ছে 2π/8 এর উল্টা দিক। ওকে, এখানে চলে আসলাম। এবার বলতেছি কি, 3π/8 এর জন্য মান হবে 0। এই যে 3π/8 যখন 3π/8 যখন এই লাইন, তখন এই যে এইখান থেকে ঘুরে ব্যাসার্ধের মানটা আবার মূলবিন্দুতে চলে গেছে, এই 3π/8 এর জন্য। এবার 4π/8 এর জন্য মান হচ্ছে প্লাসে। তো 4π/8 কোথায়, এই যে এটা হচ্ছে 4π/8, তাহলে 4π/8 এর জন্য প্লাসে হলে এইদিকে হবে। তাহলে সে মূলবিন্দু থেকে ঘুরে চলে গেছে কোথায়, এই যে প্লাসে চলে গেছে। ওকে, আবার যদি এমন হতো যে স্যার 4π/8 এর জন্য মান যদি আমি মাইনাসে পাইতাম, তাহলে আমি কিন্তু এইখান থেকে 4π/8 এর উল্টা দিকে লাইন করে নিচের দিকে না, আমি নিচের দিকে চলে যেতাম। ওকে, তো এখানে এসে আমি থামলাম। এরপরে বলতেছে 5π/8। তো 5π/8 হচ্ছে এইটা, তার মানে 5π/8 এর জন্য সে চলে আসবে কোথায়, 0-তে। তার মানে এইখান থেকে সে লুপটা আবার চলে আসছে মূলবিন্দুতে। ওকে, মূলবিন্দু চলে আসছে। এরপরে বলতেছে 6π/8। তো 6π/8 এর লাইন কোনটা, এটা হচ্ছে 6π/8 এর লাইন। এই 6π/8 লাইনের জন্য চলে যায় মাইনাসেতে। আচ্ছা দেখো, 6π/8 এর লাইনের প্লাসে হচ্ছে এখানে, এখানে হচ্ছে প্লাসে, কিন্তু সে এখানে যাবে না, সে এইটার উল্টা দিকে চলে যাবে। এই যে উল্টা দিকে হচ্ছে এইটা, তাহলে এইখান থেকে সে চলে গেছে যে উল্টা দিকে, দেখছো, এই উল্টা দিকে চলে গেছে, এই যে উল্টা দিকে চলে আসছে। এই হচ্ছে কার্ভ। হ্যাঁ, ওকে। এরপরে 6π/8 আসছি। 6π/8 এর মান হচ্ছে, 6π/8 এর মান হচ্ছে মাইনাসে। এরপর হচ্ছে 7π/8 আবার 0 চলে গেছে। 7π/8 হচ্ছে এখানে, তাহলে সে এখান থেকে ঘুরে আবার চলে আসছে মূলবিন্দুতে। আচ্ছা, এরপর হচ্ছে 8π/8। তো 8π/8 হচ্ছে এইটা। তো এখানে 8π/8 এর জন্য মান আসবে হচ্ছে প্লাসে, তার মানে এইদিকে চলে আসবে। এই যে 8π/8 এর জন্য মান তার নিজের দিকে আসবে, তাহলে এইখান থেকে ঘুরে সে চলে আসছে এইখানে। যদি আবার 8π/8 এর জন্য মান যদি আমি মাইনাসে পাইতাম, তাহলে কিন্তু আমি এইখান থেকে এই দিকে আসতাম না, এই 8π/8 এর উল্টা লাইন এইদিকে না, তাহলে আমি এইদিকে চলে যেতাম। ঠিক আছে, এরকম। তারপর হচ্ছে 9π/8। তো 9π/8, এই যে আমি এখন এখানে আছি, তো এখান থেকে যখন থিটার মানটা 9π/8 হয়ে গেছে, 9π/8 এর জন্য মান হচ্ছে 0, সে এইখান থেকে আবার এই যে ব্যাসার্ধের মান, এই যে মূলবিন্দু চলে গেছে। এরপর হচ্ছে 10π/8। তো 10π/8 এর লাইন কোনটা, 10π/8 এর লাইন হচ্ছে যে এইটা হচ্ছে 10π/8 এর লাইন, এই যে এইদিকে। এখন আমি মূলবিন্দুতে আছি, কিন্তু 10π/8 এর জন্য বলতেছে কত, মাইনাসে। হ্যাঁ ঠিক তাই, এদিকে এখন নেওয়া যাবে না, কারণ আমি তো এদিকে লুপ নিয়ে ফেলছি। তো 10π/8 এর জন্য যদি মান পজিটিভে পেতাম, তাহলে আমি এদিকে আসতাম, কিন্তু আমি মান পাইছি কি, মাইনাসে। তার মানে এটা হচ্ছে 10π/8 এর লাইন, আমি এখান থেকে চলে গেছি কোন দিকে, তার উল্টা দিকে, এই যে এখানে উল্টা দিকে চলে গেছি। এরপর এখানে আসি, এখন হচ্ছে 11π/8 এর লাইন এইদিকে, এখান এই 11π/8 এর জন্য মান হচ্ছে 0। এখান থেকে আমি টেনে এই যে এখানে আমি আবার নিয়ে আসছি এখানে। ওকে, এবার হচ্ছে আমি এখানে মূলবিন্দুতে আছি। 12π/8 এর জন্য মান হবে a। তো 12π/8 টা কোথায় আছে দেখো তো, হ্যাঁ এই যে 12π/8 টা এখানে আছে, তাই এটার জন্য এই দিকটা হচ্ছে প্লাসে। হ্যাঁ, এই যে মান হচ্ছে a, তাহলে এইখান থেকে চলে যাব হচ্ছে a এইখানে। ওকে, এরপর হচ্ছে 13π/8। 13π/8 এর জন্য এখান থেকে আবার চলে যাব মূলবিন্দুতে, এই যে মূলবিন্দু চলে গেছে, এই যে মূলবিন্দু চলে আসছে, কেমন। হ্যাঁ, ওকে। আচ্ছা, এরপরে 14π/8। 14π/8 এর জন্য বলতেছি কি, মান হবে মাইনাসে। তো 14π/8 আমি এখনই মূলবিন্দুতে আছি, কিন্তু 14π/8 এর জন্য মান হচ্ছে মাইনাসে। যদি প্লাস হতো তাহলে আমি নিচের দিকে যেতাম, কিন্তু 14π/8 এর লাইন হচ্ছে এই যে এটা উল্টা দিকে চলে যাবে, এই যে এখানে চলে আসলাম উল্টা দিকে। 15π/8 এর জন্য বলতেছি 0, তার মানে এটা হচ্ছে 15π/8 এর লাইন, আমি এইখান থেকে চলে গেলাম এখানে 0-তে। এবার লাস্ট 16π/8 এর জন্য মান হচ্ছে প্লাসে। হ্যাঁ তাই তো, এই দেখো এখানে চলে আসছি, এই লাইনটাই হচ্ছে আমার 16π/8 এর লাইন, মান হচ্ছে প্লাসে, তাহলে এখান থেকে এই যে প্লাসে চলে আসলাম। দেখছো, তো এগুলো আসলে খুব জটিল কার্ভ, এগুলো আসলে মূলত কম্পিউটারাইজ দিয়ে করে। আমরা হচ্ছে যে মোটামুটি হাতে এঁকে তোমাকে আমি পুরোটা বুঝাই দিলাম, এবং অ্যাকুরেট ডায়াগ্রাম এঁকে দেখালাম। তো তুমি চাইলে এখন এটা আমি যদি একটু কালার করে দেই, তো কালার করলে বিষয়টা আসলে এমন গিয়ে দাঁড়াবে। একটু কালার করে দিচ্ছি, ধরো কিছু কিছু অংশ সবুজ করে দিচ্ছি, কিছু কিছু অংশ লাল করে দিব, তো বুঝতে সুবিধা হবে। তাহলে এই অংশগুলো সবুজ করে দিচ্ছি। আচ্ছা,
একটু সবুজ করে দিলাম, অঙ্কটা বোঝাতে জন্য সুবিধা হবে। একটা অংশ সবুজ করে দিব, একটা অংশ লাল করে দিব। তো মোটামুটি একটু জটিল কাজ, তোমরা ভিডিওটা বারবার করে দেখবে, তাহলে আশা করি আর কোনো সমস্যা হবে না। ৩-৪ বার করে দেখবে। আমার হাতের দিকে খেয়াল রাখবা কীভাবে আমি ঘরগুলো টানছিলাম, থিটার মানের সাথে আর এর মান, তাহলে মোটামুটি তোমরা আসলে বুঝে যাবা। কেমন? তো বাকি অংশটা আমি এইভাবে মার্ক করে দিচ্ছি। হ্যাঁ, এই যে মার্ক করে দিচ্ছি। তোমাদেরকে বোঝানোর জন্য আসলে এই কার্ভগুলোকে মার্ক করে দিচ্ছি, নাহলে লাইন এত বেশি হয়ে গেছে যে কার্ভ বা লুপের মানগুলো বোঝা যাচ্ছে না। কোনগুলো লুপ এটা আসলে বোঝার কোনো স্কোপ নাই। একটু বড় করে তোমার ছবিটা আঁকাবা। আর হচ্ছে এটা শেখার জন্য আসলে লাগে, এরিয়া বের করার জন্য এত কিছু লাগে না, তারপরও মনের মধ্যে একটা সংকোচ থেকেই যায় কোন জিনিস বের করতেছি। তো এখন ফলো করো, দেখো আমরা বলেছিলাম যে আমাদের লুপ হবে 8টা। হ্যাঁ, এখন আমরা গুণে দেখি লুপ 8টা ঠিক আছে কিনা। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা লুপ দেখছো। এবার আমি বলছিলাম যে ইটস সিমেট্রিক অ্যাবাউট ইনিশিয়াল লাইন। ইনিশিয়াল লাইনের রেসপেক্টে সিমেট্রিক মানে হচ্ছে এই ইনিশিয়াল লাইনের উপরে যতটুকু এরিয়া কভার করবে নিচেও ঠিক ততটুকু এরিয়া কভার করবে। হ্যাঁ, তাই তো দেখো এইটার রেসপেক্টে দেখো উপরে যতটুকু কার্ভ আছে ঠিক সেম নিচেও ঠিক ততটুকু কার্ভ আছে। হ্যাঁ, ইনিশিয়াল লাইনের রেসপেক্টে আবার এই লুপটা অর্ধেক হয়ে গেছে, এই লুপটা অর্ধেক হয়ে গেছে, কিন্তু কোনো সমস্যা নেই। তার উপরে আছে 3টা লুপ, নিচে আছে 3টা লুপ। এই লুপের আছে অর্ধেক, এই লুপ উপরে আছে উপরে অর্ধেক, এই লুপের উপরে আছে উপরে অর্ধেক, নিচে আছে নিচের অর্ধেক। তো মোটামুটি এটা তোমরা বুঝে গেছো। কেমন? আচ্ছা, এবার এখন হচ্ছে আমাদের এরিয়া বের করতে হবে। তো এখন এরিয়া বের করার জন্য আমরা আসল কাজে যাবো এখন। তো এরিয়া বের করার জন্য অবশ্যই আমরা সবগুলো লুপ নিয়ে কাজ করবো না, যেহেতু প্রত্যেকটা লুপ দেখতে একই রকম। হ্যাঁ, আমার ডায়াগ্রামটা আমি তো হাতে আঁকছি, আমার ডায়াগ্রামটা একটু এদিক সেদিক হচ্ছে, বাট প্রত্যেকটা লুপ তো দেখতে একই রকম হবে। তো যদি লুপগুলো দেখতে একই রকম হয়, তাহলে একটা লুপের ক্ষেত্রফল বের করে তাকে 8 দিয়ে গুণ করলে তো কাজ শেষ, তাই না? তো এখন আমি একটা লুপের ক্ষেত্রফল বের করবো। তো আমি এগুলো হচ্ছে মুছে দিচ্ছি, এগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, তো এখন আমি যদি এইগুলো দরকার নাই, এগুলো হচ্ছে গ্রাফ আঁকার জন্য এত কষ্ট করছি। আচ্ছা, এখন আমি যদি একটা লুপের ক্ষেত্রফল বের করতে চাই, ধরে নিলাম আমি এই লুপটার ক্ষেত্রফল নিয়ে কাজ করবো। এই যে এই লুপটা, এই যে এই লুপটা, এই যে এই প্রথম লুপটা নিয়ে কাজ করবো। তো প্রথম লুপটা নিয়ে যদি কাজ করতে চাই, তো প্রথম লুপটা কিভাবে ক্রিয়েট হইলো দেখো। প্রথম লুপটা ক্রিয়েট হয়েছে π/8, যখন থিটার মানটা 0 তখন ব্যাসার্ধ ছিল a, আর যখন থিটার মানটা যখন π/8 তখন আর এর মানটা গিয়ে চলে গেছে কোথায়? আর এর মানটা চলে গেছে এইখানে, এই যে এই জায়গাতে চলে আসছে, তাই না? আর এর মানটা কিন্তু ঠিক এই যে এইখানে চলে আসছে, এই যে এইখানে চলে আসছে। ওকে, এখানে চলে আসছে, মানে ব্যাসার্ধ মানটা মূল বিন্দু চলে আসছে। তাহলে আমার কার্ভটা আসলে কোন কোন লাইনের মাঝখানে আছে? এই দেখো এই লাইন এবং হচ্ছে এই যে এই লাইন। আচ্ছা, এটাতে কালি শেষ হয়ে গেছে। দেখো আমার এই লুপটা, আমি আবার বলতেছি, আমার দেখো খেয়াল করো, এই লুপটা, এই যে এটা হচ্ছে আমাদের থিটা ইকুয়ালস টু π/8 লাইন। হ্যাঁ, তাহলে এই লুপটা হচ্ছে আমার আর এর মান যখন 0 তখন ব্যাসার্ধের মান হচ্ছে a ইউনিট, আর আর এর মান থিটার মানটা যখন π/8 তখন আর এর মানটা হচ্ছে মূল বিন্দুতে। তার মানে এইখান থেকে লুপটা ঘুরে এইখানে চলে আসছে কার জন্য? থিটা ইকুয়ালস টু π/8 এর জন্য, তাই না? সেম একইভাবে হ্যাঁ, এই যে 15π/8, হ্যাঁ, এই যে এইখান থেকে শুরু করে যে এই লাইনটা, এই যে এইখান থেকে গিয়ে যে এখানে চলে আসছে। তো এখানে আসছে, এখানে কোন কার্ভের জন্য, কোন লাইনের জন্য আসছে? 15π/8 এর জন্য আসছে। তো যেহেতু এইটা একটা অ্যাসিম্পটট লাইন, এইটাও একটা অ্যাসিম্পটট লাইন, তাহলে এইখানে π/8, এই যে এতটুকু কোণ যদি হয় পজিটিভ π/8, তাহলে এই পাশের এতটুকু কোণ কি হবে? ঘড়ি কাঁটার দিকে এইটা হবে কত? -π/8। এটাই স্বাভাবিক, তাই না? দেখো তো, উপরের দিকের লাইনটা যদি হয় পজিটিভ π/8, তাহলে নিচের দিকের এইটা ঘড়ি কাঁটার দিকে হবে -π/8। অর্থাৎ 15π/8 যদি আমি বলি, 15π/8 হচ্ছে একবারে ঘড়ি কাঁটার বিপরীতে, টোটালটা হচ্ছে 15π/8, কিন্তু ঘড়ি কাঁটার দিকে এখান থেকে এত হচ্ছে কত? -π/8। তার মানে আমার প্রথম যে লুপটা আছে, এই প্রথম লুপটা দুইটা এলাকার, মানে থিটা দুইটা মানের মধ্যে সে আছে। একটা হচ্ছে π/8 এর মধ্যে, -π/8 থেকে +π/8 এর মধ্যে প্রথম লুপটা কানেক্টেড। বুঝতে পারলাম? ক্লিয়ার? যে সে π/8 এর জন্য সে মূল বিন্দুতে ফেরত আসে, আবার -π/8 এর জন্য সে মূল বিন্দুতে ফেরত আসে। বুঝতে পারলাম? -π/8 থেকে +π/8 এর মধ্যে তুমি যদি সবগুলো ভ্যালু নাও, তাহলে তুমি এই লুপটা পাবা। এখন আমি হচ্ছে এই লুপের ক্ষেত্রফল বের করার জন্য আমি এই যে লিমিট আছে, এই লিমিটের মধ্যে এই কার্ভটাকে ইন্টিগ্রেট করলেই তারা এরিয়া পেয়ে যাবো। ক্লিয়ার? তো আমি এখন লিখতে পারি, এইটা হচ্ছে আর এর মানটা আমার লাগবে, আমি লিখলাম
যে নাও ইন্টিগ্রেট, এভাবে লিখো যে ফর ইভালুয়েটিং এ সিঙ্গেল লুপ, মানে একটা লুপের ফর ইভালুয়েটিং এরিয়া অফ এ সিঙ্গেল লুপ, মানে একটা লুপের ক্ষেত্রফল বের করার জন্য এরিয়া অফ এ সিঙ্গেল লুপ উই ইন্টিগ্রেট ওভার দ্য এরিয়া as taking the limit minus pi by 8 to plus pi by 8, minus pi by 8 to plus pi by 8, মানে minus pi by 8 থেকে plus pi by 8 লিমিট নিয়ে আমরা ওই এরিয়াটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে হচ্ছে আমরা সিঙ্গেল এই একটা লুপের কি পেয়ে যাব, আমরা এরিয়া পেয়ে যাব। আমি আবার বলতেছি, বইয়ে তারা কিভাবে দেখছে সেটা দেখার দরকার নেই, আমি যেভাবে বলতেছি তোমরা সেভাবে করো, দেখবে সহজে মিলবে। ওকে, তো লিখলাম সুতরাং এরিয়া অফ এ সিঙ্গেল লুপ, ওকে। তো এখন আমরা সূত্র জানি কি, সূত্র হচ্ছে হাফ ইন্টু আলফা টু বিটা আর স্কোয়ার ডি থিটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখন আমি এই ফর্মুলাতে আমি যদি ক্ষেত্রফল বের করতে চাই তাহলে কি অবস্থা হবে বলো। আমার এখানে আলফার মানটা কত দেওয়া আছে বলো তো সবাই, এই যে এখান থেকে লিখতেছি কেমন, তাহলে এখানে কত হবে হাফ, হ্যাঁ ওকে। তো আলফাটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট, বিটা হচ্ছে আমাদের আপার লিমিট। তো আলফার মানটা এখানে কত আছে, আলফার মানটা হচ্ছে -π/8 আর বিটার মানটা হচ্ছে কত বলো তো +π/8। তো লিখলাম হচ্ছে -π/8 আর উপরে লিখলাম হচ্ছে +π/8, কেমন ওকে। আর এখানে হচ্ছে আর স্কোয়ার। তো আর বলতে আমাদের অঙ্কের মধ্যে কত ছিল, আর বলতে আমাদের ছিল হচ্ছে a cos 4 থিটা, a cos কত থিটা বলো তো, a cos 4 থিটা, কেমন। তাহলে আর স্কোয়ার হলে কত হবে, a cos 4 থিটা তার উপরে স্কোয়ার ইন্টু হচ্ছে ডি থিটা, তার উপরে স্কোয়ার ইন্টু হচ্ছে ডি থিটা, কেমন। আচ্ছা, তো এরপরে কি অবস্থা হবে, এখন আমরা একটু স্কোয়ার করে দিই, এগুলোর দরকার নাই, এগুলো লাগবে না। তো বলো এখন তো ওকে দেখো এখানে হাফ হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে -π/8, আপার লিমিট +π/8 আর হচ্ছে আর স্কোয়ার ডি থিটা। তো আর বলতে কত ছিল, a cos 4 থিটা তার উপরে স্কোয়ার হচ্ছে ডি থিটা। তো একটু স্কোয়ার যদি আমরা করে দিই তাহলে কত হয় হাফ, দেখো এখানে কত হবে -π/8, এখানে হচ্ছে +π/8, তাহলে এখানে কত হবে a স্কোয়ার cos স্কোয়ার 4 থিটা আর হচ্ছে ডি থিটা, কেমন। আচ্ছা, তো এখানে একটা পিওর কনস্ট্যান্ট পাচ্ছি, সেটা হচ্ছে a স্কোয়ার। তো এটাকে বের করে নিয়ে আসো, তাহলে a স্কোয়ার বাই 2, তাহলে এখানে লিখতে পারি যে -π/8 আর হচ্ছে +π/8 আর এখানে হচ্ছে কত বলো তো cos স্কোয়ার 4 থিটা আর হচ্ছে ডি থিটা। তো এখন দেখো এই যে cos স্কোয়ার 4 থিটা এইটা কিন্তু আবার একটা কি ফাংশন, এটা হচ্ছে আবার একটা জোড় ফাংশন, মানে হচ্ছে ইভেন ফাংশন। তো ইভেন ফাংশনের ক্ষেত্রে আমরা কি জানি, আপার লিমিট এবং লোয়ার লিমিট যদি সেম হয় তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে শুধু আপার লিমিটটা রাখবো, লোয়ার লিমিটের পরিবর্তে লিখবো হচ্ছে 0 আর এখানটা কত দিয়ে দেবো, এখানটা 2 দিয়ে দিব, আর যে ফাংশনটা আছে সেটা ঠিক রাখবো। তো এগুলো হচ্ছে আমি তোমাদেরকে চ্যাপ্টার 16 বিতে খুব ভালো করে পড়িয়েছি, দেখবা কিভাবে ইভেন ফাংশনের জন্য এই ফাংশনটা লিখতে হয় সেটা একবার দেখবা। তো এখন এই 2টা কাটাকাটি চলে যায়, তাহলে এখানে আসবে হচ্ছে a স্কোয়ার 0 থেকে π/8 আর হচ্ছে কত বলতো cos স্কোয়ার 4 থিটা আর হচ্ছে এখানে ডি থিটা, cos স্কোয়ার 4 থিটা আর হচ্ছে কত বলতো সেটা হচ্ছে ডি থিটা। তো এখন আমরা জানি কি, আমরা জানি হচ্ছে cos স্কোয়ার থিটা সে আবার নিজে কোনো ফর্মুলা ক্রিয়েট করতে পারে না ইন্টিগ্রেশন করার জন্য, তাকে আবার হাফ দিয়ে 2 দিয়ে ব্যালেন্স করতে হয়। তো লিখতে পারি এখানে a স্কোয়ার বাই 2, তাহলে এখানে 0, আপার লিমিট হচ্ছে π/8, এখানে হচ্ছে 2 cos স্কোয়ার 4 থিটা আর এখানে হচ্ছে ডি থিটা। তাহলে এখানে লিখতে পারি যে a স্কোয়ার বাই 2 0 থেকে π/8, কেমন। তো বলো 2 cos স্কোয়ার থিটার সূত্র কি, আমরা জানি এটা আমাদের ইন্টারমিডিয়েটের বেসিক ফর্মুলা, 2 cos স্কোয়ার থিটার মানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা। তাহলে লিখতে পারি যে 1 প্লাস cos 2 ইন্টু থিটা মানে হচ্ছে কত 2 ইন্টু 4 থিটা, কেমন। আচ্ছা, তো একবারে যদি লিখে ফেলি তাহলে লিখতে পারি হচ্ছে 8 থিটা, এটা সুন্দর হবে।
তো এটাকে আমরা এখন ইন্টিগ্রেট করব। আচ্ছা, তো যদি ইন্টিগ্রেট করি তাহলে বলো, প্রথমে আছে হচ্ছে ইন্টিগ্রেশন অফ শুধু ডি থিটা, দ্যাট মিনস ওয়ানকে ইন্টিগ্রেট করবো, তাহলে কত হবে এই স্কোয়ার বাই টু। হ্যাঁ, তাহলে এখানে হবে থিটা, আর এখানে হচ্ছে কজ 8 থিটা, তো এটাকে করলে হবে সাইন 8 থিটা ডিভাইডেড বাই হচ্ছে 8। তো আপার লিমিট পাই বাই 8, লোয়ার লিমিট হচ্ছে 0। তো এখন তোমাদেরকে তো সবসময় বলি যে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বক্সের ভিতরে আপার লিমিট লোয়ার লিমিট অ্যাপ্লাই করার পূর্বে আগে বক্সের কনস্ট্যান্ট বাইরে নিয়ে যাবা। তো এই 8টাকে তুমি বাইরে নিয়ে যাও, এটা ভালো হবে। আচ্ছা, না আগে নিলেও হবে, একটু সহজ যদি করি এইভাবে চিন্তা করো যে তুমি থিটার মানটা সরাসরি পাই বাই 8 বসায় দাও, বাই বাই 8 বসাই দিলাম প্লাস, হ্যাঁ, তাহলে সাইন 8 ইন্টু পাই বাই 8 ডিভাইডেড বাই 8, এবার মাইনাস লোয়ার লিমিট, তো বসালে থিটার মান 0 মাইনাস থিটা 8 ইন্টু 0, মানে এই যে থিটার মানটা এখানে যদি 0 বসাই তাহলে সাইন 0 মান 0, এইটাও 0, যে বক্স কমপ্লিট। তাহলে এবার এখানে আবার 8 আর 8 কাটাকাটি যায়, তাহলে বলতে পারি যে এই স্কোয়ার বাই 2, এখানে হচ্ছে পাই বাই 8। দেখো এখানে কিন্তু হচ্ছে সাইন পাই, তো সাইন পাই মানে কত, সাইন 180, সাইন 180 মান 0, তার মানে পুরো ভ্যালুটার মান আসলে 0। তাহলে ফাইনাল আমি ভ্যালু পাচ্ছি হচ্ছে এই স্কোয়ার বাই 2 পাই বাই 8। তাহলে ভ্যালু কত হবে, পাই এ স্কোয়ার বাই কত 16, পাই এ স্কোয়ার বাই কত বলো তো 16। এখন এইটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার একটা সিঙ্গেল লুপের এরিয়া, একটাই যে এই সিঙ্গেল লুপের এরিয়া হচ্ছে এইটা। এখন আমার কি সিঙ্গেল লুপ চাইছে, যদি পরীক্ষা সিঙ্গেল লুপ চাই তাহলে সিঙ্গেল লুপের এরিয়া এটা, আর যদি পরীক্ষা বলে যে টোটাল সবগুলা লুপের এরিয়া বের করো, তাহলে আমার লুপ আছে 8টা, টোটাল 8 দিয়ে গুণ করে দিব। আমি লিখতে পারি যে সুতরাং টোটাল লুপ নাম্বার, টোটাল এরিয়া অফ অল লুপস, অথবা টোটাল এরিয়া লিখে যথেষ্ট, বেশি কিছু লেখার দরকার নেই, টোটাল এরিয়া এনাফ। তাহলে এইটা পাই স্কোয়ার আছে, তো তাহলে এখানে 8 দ্বারা গুণ করে দাও, তাহলে 8 ইন্টু পাই স্কোয়ার বাই 16, তাহলে কাটাকাটি করলে হবে পাই এ স্কোয়ার বাই 2, এনাফ। তো এটা হচ্ছে আমাদের এই সবগুলো, যতগুলো আমাদের কি আছে, যতগুলো লুপ আছে সবগুলো লুপের ক্ষেত্রফল একসাথে হচ্ছে পাই এ স্কোয়ার বাই 2। তো আমি আবার বলতেছি, বইয়ের মধ্যে অনেক কাটছাট করে ওরা ওদের মন মতো করে লিখছে, এভাবে লেখার দরকার নেই, এভাবে লিখলে আসলে বেসিক ক্লিয়ার হবে না। তুমি এইভাবে পরীক্ষা খাতায় লিখবে, তোমার প্রেজেন্টেশনটা ঠিক এইভাবে হবে। হ্যাঁ, আর এভাবে বুঝে বুঝে পড়বা, তাহলে দেখবা তুমি যে কোনো গ্রাফ অ্যানালাইসিস করতে পারতেছো। আর আমি তো বলেছি আমি হচ্ছে 21-এর বিয়ে যত গ্রাফ আছে সবগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ক্লাসগুলো ফলো করবো, আমার মনে হয় তুমি ইনশাল্লাহ পারবা, ঠিক আছে। তারপরে তুমি বারবার কীভাবে গ্রাফে ড্র করলাম এটা একটু বারবার অ্যানালাইসিস করবা, আশা করি সমস্যা হবে না। তো আজকে এতটুকুই থাকবে ইনশাল্লাহ, এরপরে নেক্সট ক্লাসে আবার দেখা হবে।